প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের এই চ্যানেল ভূগোল শিক্ষা এসবি প্রেজেন্টসে। আজকে আমি একাদশ শ্রেণীর একটি অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ভাঁজ টপিকটি থেকে কিছু বাছাই করা ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলি এত গুরুত্বপূর্ণ যে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমি তোমাদেরকে এক একটা টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ এইরকম এমসিকিউগুলো বারে বারে দিয়ে আসছি। তোমার বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা বারে বারে অভ্যেস করো। এগুলো যে শুধুমাত্র ক্লাস 11-এ লাগবে তা নয়, পরবর্তী ক্ষেত্রে তোমাদের ভবিষ্যতের আরও বেশি উন্নতি করতে এই কোশ্চেনগুলি তোমাদের সাহায্য করবে। তাই ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো। আজকে আমি ভাঁজ চ্যাপ্টারটি থেকে 30টি এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা পিডিএফটিও ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয় সংনমন বলের প্রভাবে, প্রসারণ বলের প্রভাবে, উলম্ব বলের প্রভাবে, তির্যক বলের প্রভাবে। আমি দেখো উত্তর করেই রেখেছি সংনমন বলের প্রভাবে, এখানে এগুলো কিন্তু উত্তর হবে না। পরের প্রশ্ন রয়েছে দেখো, ভাঁজের গঠন নিয়ন্ত্রিত হয় শিলাস্তরের চলনের দ্বারা, শিলাস্তরের স্খলনের দ্বারা, শিলাস্তরের বক্রতার দ্বারা, শিলাস্তরের গঠনের দ্বারা। এখানে উত্তরটি হবে শিলাস্তরের বক্রতার দ্বারা। এখানে উত্তর আমি রেডি করে রেখেছি। পরের প্রশ্ন, একটি ভাঁজে বাহুর সংখ্যা 1টি, 2টি, 3টি, অসংখ্য। এখানে উত্তরটি হবে 2টি। 1টিও হবে না, 3টিও হবে না, অসংখ্য হবে না, এখানে হবে 2টি। পরের প্রশ্ন দেখো, ভাঁজের গঠন স্পষ্টভাবে প্রতীয়মান হয় আগ্নেয় শিলায়, অস্তরীভূত শিলায়, স্তরীভূত শিলায়, রূপান্তরিত শিলায়। তো ভাঁজ আমরা জানি যে পাললিক শিলা দ্বারাই গঠিত। তো পাললিক শিলাতে কি আছে? স্তর রয়েছে। আর তাই স্তরীভূত শিলাতে ভাঁজের গঠনটা সুস্পষ্ট লক্ষ্য করা যায়। আমরা আগ্নেয় শিলাতেও সুস্পষ্টভাবে পাবো না, অস্তরীভূত শিলাতেও পাবো না, রূপান্তরিত শিলাতেও আমরা পাবো না। পরের প্রশ্ন রয়েছে দেখো, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির মাধ্যমে পর্বতের উৎপত্তির প্রক্রিয়াকে কি বলা হয়? এটা উত্তরটি হবে ওরোজেনেসিস। এছাড়াও আমি যেগুলো দিয়ে রেখেছিলাম, লিথোজেনেসিস এটা তো হবে না, এপিরিওজেনেসিস এটাও তো হবে না, অলিগোজেনেসিস এটাও হবে না, এখানে হবে ওরোজেনেসিস, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির মাধ্যমে পর্বতের উৎপত্তি। পরের প্রশ্ন দেখো, ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত মধ্যবিন্দুকে কি বলা হয়? একটি ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত, সেই সর্বাধিক বক্রতাযুক্ত অংশটিকে বলা হয় কি না গ্রন্থিবিন্দু, বলা হয় গ্রন্থিবিন্দু। এই যে দেখো, এখানে আমি উত্তর করেই রেখেছি গ্রন্থিবিন্দু। এছাড়াও ভাঁজের অক্ষ বা শীর্ষদেশ, জুড়া, এগুলো আমার টপ অপশানে দেওয়া ছিল, এই অপশানগুলো কিন্তু হবে না। পরের প্রশ্নে চলে এসো। পরের প্রশ্নতে রয়েছে দেখো, কোনো একটি ভাঁজের একাধিক গ্রন্থিবিন্দুকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষরেখা? না। নতিরেখা? তাও না। আয়াম রেখা? তাও না। এখানে উত্তর হবে গ্রন্থিরেখা। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, শিলাস্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে আছে তাকে বলা হয় আয়াম, নতি, উদ্বেদ, জুরা। এখানে উত্তর হবে নতি। এখানে আয়াম, উদ্বেদ বা জুরা কোনোটি হবে না। পরের প্রশ্ন দেখো, যে রেখা বরাবর স্তরায়ন তল অনুভূমিক তল একে অপরকে ছেদ করে সেই রেখাকে বলা হয় কি না নতি, আয়াম, অ্যান্টিফর্ম, সিনফর্ম। এখানে আমি উত্তর করে রেখে দিয়েছি আয়াম। এখানে নতি বা অ্যান্টিফর্ম, সিনফর্ম এগুলো একটাও হবে না। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের উপরিস্থিত শিলাস্তরের উন্মুক্ত অংশকে কি বলা হয়? এখানে গ্রন্থিবিন্দু দেওয়া আছে, অটোকথন দেওয়া আছে, অ্যালোকথন দেওয়া আছে, উদ্বেদ দেওয়া আছে। এখানে উত্তরটি হবে উদ্বেদ। গ্রন্থিবিন্দু বা অটোকথন বা অ্যালোকথন এগুলি কোনোটাই হবে না। চলে এসো পরের প্রশ্নে, শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বমুখী বাঁককে কি বলা হয়? শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বমুখী বাঁককে কি বলা হয়? শিলাস্তরে ভাঁজের ঊর্ধ্বমুখী বাঁক মানে হচ্ছে অ্যান্টিফর্ম। তারপরের কোশ্চেনটাই দিয়ে রেখেছি দেখো, নিম্নমুখী বাঁক বা সেটা হবে সিনফর্ম। অ্যান্টিফর্ম আর সিনফর্ম, ঊর্ধ্বমুখী হলে হবে অ্যান্টিফর্ম এবং নিম্নমুখী হলে হবে সিনফর্ম। আর পরীক্ষা খাতাতে যাই দেওয়া থাক না কেন, এখানে আমি অনেক দিয়ে রেখেছিলাম। অ্যান্টিফর্মের অপোজিটে সিনফর্ম দিয়ে রেখেছিলাম, জুরা, নতি দেওয়া ছিল। এখানে তোমরা অ্যান্টিফর্ম করবে ঊর্ধ্বমুখী বাঁককে এবং
ভাঁজের নিম্নমুখী বাক্যে করবে সিন ফ্রম। ওকে, পরের প্রশ্ন চলে এসো। কোনো ভাঁজের উচ্চতম বিন্দুগুলি বরাবর যে রেখা টানা হয়, উচ্চতম বিন্দুগুলি বরাবর যে রেখা টানা হয় তাকে কি বলা হয়? এক রয়েছে গ্রন্থি রেখা, দুই রয়েছে বলি রেখা, ভাঁজের শীর্ষদেশ, ভাঁজের নিম্নদেশ। ভাঁজের নিম্নদেশ তো হচ্ছেই না, গ্রন্থি রেখাও নয় আর বলি রেখাও নয়, ভাঁজের শীর্ষদেশ। ভাঁজের শীর্ষদেশ, যেহেতু ভাঁজের উচ্চতম বিন্দুগুলি বরাবর রেখাটা টানা হচ্ছে তাই আমরা বলছি সেটা ভাঁজের শীর্ষদেশ। পরের প্রশ্নে চলে এসো। কোনো ভাঁজের সর্বনিম্ন বিন্দুগুলি বরাবর, এই প্রশ্নটা, কোনো ভাঁজের সর্বনিম্ন বিন্দুগুলি বরাবর যে রেখা টানা হয় তাকে বলা হয় ভাঁজের নিম্নদেশ। অবশ্যই আমি উত্তর তো করে রেখেই দিয়েছি, ভাঁজের নিম্নদেশ। ভাঁজের শীর্ষদেশ তো নয়, গ্রন্থি রেখাও নয়, বলি রেখাও নয়। ওকে, পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা দেখো। নথি প্রকাশ করা হয় ডিগ্রি, ফুটে, ডিগ্রি সেন্টিগ্রেডে, মিটারে। এখানে উত্তরটি হবে ডিগ্রিতে। ফুটে বা ডিগ্রি সেন্টিগ্রেডে বা মিটারে নয়, এখানে মনে রাখবে ডিগ্রিতে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্নটা দেখো। দোকলম ভাঁজ দেখা যায় হিমালয় পর্বতে, রকি পর্বতে, অ্যাপালেসিয়ান পর্বতে, ইউরোপের জুরা পর্বতে। এখানে উত্তরটি হবে ইউরোপের জুরা পর্বতে। এখানে উত্তরটি করবে ইউরোপের জুরা পর্বতে। রকি পর্বত বা হিমালয় পর্বত বা অ্যাপালেসিয়ান পর্বত এগুলো কোনোটিতে নয়, দেখা যাচ্ছে শুধুমাত্র ইউরোপের জুরা পর্বতে। পরের প্রশ্ন চলে এসো। পরের প্রশ্ন মুক্ত ভাঁজের ক্ষেত্রে, দেখো এখানে বানান একটু ভুল হয়ে গেছে। প্রিন্টিং যখন করা হয় বা আমি যখন টাইপিংটা করেছি তখন সেই মুহূর্তে আমার এটা স্কিপ হয়ে গেছে, এটা তোমরা ভাঁজ পড়বে। মুক্ত ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণ 30 থেকে 40 ডিগ্রি, 60 থেকে 120 ডিগ্রি, 50 থেকে 100 ডিগ্রি, 100 থেকে 150 ডিগ্রি, এগুলো একটাও নয়। এখানে উত্তর হবে, আমি করেই দিয়েছি দেখো, 60 থেকে 120, 60 থেকে 120 ডিগ্রি। ওকে, মুক্ত ভাঁজের ক্ষেত্রে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণ 60 থেকে 120। পরের প্রশ্ন, পশ্চাৎকর্ষণ ভাঁজ সৃষ্টি হয়, 18 নম্বর কোশ্চেন। পশ্চাৎকর্ষণ ভাঁজ সৃষ্টি হয় কঠিন শিলাস্তরের একক বলের প্রভাবে, নরম শিলাস্তরের একক বলের প্রভাবে, কঠিন শিলাস্তরের সংকোচনকারী বলের প্রভাবে, কঠিন শিলাস্তরদ্বয়ের মধ্যস্থিত যে নরম শিলা রয়েছে সেই নরম শিলার যুগ্ম বলের প্রভাবে। উত্তর কিন্তু এটাই। একটি ঘোষণা, তোমরা যে ডেসক্রিপশনে পিডিএফটি পাবে সেই পিডিএফটির পাসওয়ার্ড হলো 4321। আরেকবার বলছি 4321। পরের 19 নম্বর প্রশ্নে চলে এসো। এই প্রশ্নটি, আবৃত ভাঁজের বাহু দুটি একই দিকে হেলে অবস্থান করে, বিপরীত দিকে হেলে অবস্থান করে, একই দিকে অথচ ভিন্ন কোণে হেলে অবস্থান করে, উলম্বভাবে অবস্থান করে। এখানে এগুলো নয় একটিও, এখানে উত্তরটি হবে একই দিকে অথচ বিভিন্ন কোণে হেলে অবস্থান করে। পরের প্রশ্ন চলে এসো। পরের প্রশ্ন 20 নম্বর কোশ্চেন। 20 নম্বরে রয়েছে দেখো, সমপ্রবণ ভাঁজে বাহুদ্বয়ের নতি সর্বদা সমান থাকে, অসমান থাকে, হেলে থাকে, ঊর্ধ্বমুখী হয়। এগুলো তো একটাও নয়, এখানে উত্তরটি হবে সমপ্রবণ ভাঁজে বাহুদ্বয়ের নতি সর্বদা সমান থাকে। ঠিক আছে, উত্তর আমি করেই দিয়েছি। তারপর চলে এসো পরের প্রশ্ন 21 নম্বর। কোনো শিলাস্তরে ভাঁজের উপরের দিকটি উত্তল অবস্থায় থাকলে সেখানে সৃষ্টি হয় ঊর্ধ্বভঙ্গের। খেয়াল রাখবে, কোনো শিলাস্তরের ভাঁজের উপরের দিকটি যদি উত্তল অবস্থায় থাকে, এরকম উত্তল অবস্থায় থাকে, তাহলেই কিন্তু সৃষ্টি করবে ঊর্ধ্বভঙ্গের। পরের প্রশ্ন, কোনো শিলাস্তরের ভাঁজের নিচের দিকটি অবতল অবস্থায় থাকলে, যদি অবতল থাকে অর্থাৎ অবতল অংশ এরকম অবতল অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে সৃষ্টি হচ্ছে অধোভঙ্গের। ঠিক আছে, পরের প্রশ্নে চলে এসো। কোনো ভাঁজের বিভিন্ন অংশের সন্নিহিত অঞ্চলে নিক্ষেপকে বলা হয় অটোকথন। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, বানানটা ভুল লেখা হয়ে গেছে, যখন আমি টাইপ করি তখন ভুল হয়ে গেছে, এটা অটোকথন হবে। অ্যালোকথন, ওভারথ্রাস্ট, আন্ডারথ্রাস্ট, এখানে একটু বানানগুলো ভুল হয়ে গেছে, আমি তোমাদেরকে বলে দিলাম। পিডিএফটা দেওয়া আছে, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে সেটা একটু ঠিক করে নেবে, কাইন্ডলি ঠিক করে নেবে, আমার এটা মানে অনিচ্ছাকৃত ভুল। তো এখানে প্রশ্নটা যেটা রয়েছে দেখো, যে কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশের সন্নিহিত অঞ্চলের নিক্ষেপকে বলা হয় অটোকথন। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনো ভাঁজের বিচ্ছিন্ন অংশে বহু দূরে যদি নিক্ষেপ হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যালোকথন। তখন এটাকে অটোকথনও বলা হয় না, ন্যাপও বলা হয় না, জুড়াও বলা হয় না, তখন বলা হয় অ্যালোকথন। পরের প্রশ্ন আমরা চলে আসছি
25 নম্বর প্রশ্নে অধভঙ্গে গঠিত উচ্চভূমির উদাহরণ হলো ওয়েলসের স্নোডন, সাকসেসের ফার্নহার্স্ট, গ্রেট ডিভাইং রেঞ্জ, অ্যাপোলিসিয়ান। এখানে উত্তরটি হবে যে অধভঙ্গ গঠিত উচ্চভূমির উদাহরণ সেটা হচ্ছে ওয়েলসের স্নোডন। ঠিক আছে। পরের প্রশ্ন একনত ভাঁজ গঠিত হয় 26 নম্বর। একনত ভাঁজ গঠিত হয়, এখানেও বানান ভুল হয়ে গেছে। একনত ভাঁজ গঠিত হয় পীড়নের ফলে, পেষণের ফলে, তাপের ফলে, চাপ পীড়নের ফলে। এখানে উত্তরটি হবে চাপ পীড়নের ফলে। চাপও থাকবে তার সাথে পীড়নও থাকবে। পরের প্রশ্ন সেভেরন ভাঁজের আকৃতি মতো, ইউ অক্ষরের মতো, আই অক্ষরের মতো, ভি অক্ষরের মতো। এখানে উত্তরটি হবে ভি অক্ষরের মতো। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন অপ্রতিসম ভাঁজের অক্ষতলটি অনুভূমিক তলের সঙ্গে সমকোণে, সমান্তরালভাবে, তির্যকভাবে, উলম্বভাবে কিভাবে থাকে? না তির্যকভাবে থাকে। এখানে কিন্তু এই উত্তরগুলি একটিও হবে না। সমকোণেও নয়, সমান্তরালভাবেও নয়, উলম্বভাবেও নয়, থাকবে কীরকম? না তির্যকভাবে। খেয়াল থাকে যেন তির্যকভাবে। ঠিক আছে। পরে 29 নম্বর প্রশ্ন উদ্ঘট্ট ভাঁজের সৃষ্টির ফলে শিলাস্তরের সব স্থানেই থাকে, স্থানচ্যুত হয়, দূরদেশে অপসারিত হয়, ওপর নিচে ওঠানামা করে। উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে শিলাস্তর সবসময় স্থানচ্যুত হয়। ঠিক আছে। উদ্ঘট্ট ভাঁজের ক্ষেত্রে শিলাস্তর স্থানচ্যুত হয়, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। পরের প্রশ্ন চলে এসো 30 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন যে বিন্দুতে শিলার বক্রতা সবচেয়ে বেশি ভাঁজের সেই বিন্দুকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রন্থি বিন্দু। খুব ইজি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খেয়াল থাকে যেন। বাকি উত্তরগুলো কিন্তু হবে না, অক্ষ বা নতি এগুলো একটাও কিন্তু হবে না। ঠিক আছে। এই গেল আমাদের একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ভাঁজ টপিকটি থেকে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করে বা কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর লাইক দিলে কি হয়, আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমার মনোবল, ইচ্ছাশক্তি এবং পরবর্তী ভিডিওগুলো তৈরি করারও অনেক শক্তি আমি পাই। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও। সবাইকে আমার অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।